নমস্কার, মিডডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, আবারও ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। এবারেও তার জামিন হলো না। তো যেটা বলাই বাহুল্য যে সুপ্রিম কোর্টে কিন্তু আবারও ধাক্কা, আর এই ধাক্কাকে কেন্দ্র করে কিন্তু দিল্লি তাকে যেতেই হচ্ছে। সেটা কিন্তু স্পষ্ট। যেমনটা জানা যাচ্ছে যে দিল্লি যাত্রা ঠেকাতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা। শনিবার বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চে ধাক্কা খেলেন তিনি। অনুব্রতর কোনো আবেদনেই সাড়া দিল না কোর্ট, উল্টে 1 লাখ টাকা জরিমানা করা হলো। হাইকোর্টের নির্দেশের পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আর কোনো বাধা রইল না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। আবারও জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডলকে রক্ষা কবচ দিল না আদালত এবং দিল্লি যাত্রা ঠেকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা। শনিবারে বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে ধাক্কা খেলেন তিনি এবং অনুব্রতর কোনো আবেদনেই সাড়া দিল না কোর্ট, উল্টে 1 লাখ টাকা জরিমানা করা হলো। হাইকোর্টের নির্দেশের পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনো বাধা রইল না। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে রয়েছে সরাসরি লাইভে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, অনুব্রত মণ্ডল দিল্লি যাত্রা রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেখানে ধাক্কা খেয়েছেন এবং তাকে জরিমানা করা হয়েছে। এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল তার দিল্লি যাওয়া আটকাতে 2 জায়গায় অ্যাপিল করেছিলেন। একটা দিল্লি কোর্টে, একটা হচ্ছে কলকাতা হাইকোর্টে। 2টো জায়গায় অ্যাপিল করেছিলেন এবং 2টো জায়গাতেই তার আবেদন খারিজ হয়ে যায়। তার পাশাপাশি একই আবেদন যেহেতু 2টো কোর্টে করেছেন, সেই জন্য কিন্তু অনুব্রতকে 1 লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত। এর পাশাপাশি এখন এই মুহূর্তে যে সবচেয়ে যে বড় খবর সেটা হচ্ছে যে অনুব্রতর দিল্লি যাওয়ার ক্ষেত্রে কিন্তু আর কোনো বাধাই রইল না। এবং তো গতকালও যেমন অনুব্রতকে আসানসোলের হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, আজও ঠিক তেমনই তাকে আসানসোল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যেটা হাসপাতাল সূত্রে যেটা জানানো হয়েছে এখনো পর্যন্ত যে আপডেট, সেই আপডেট অনুযায়ী হাসপাতাল সূত্র থেকে জানা হয়েছে যে অনুব্রত মণ্ডলের কোনো রকম শারীরিক অসুস্থতা নেই, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবেই ফিট। এবং তার এই 15 দিনে তার 4 কেজি ওজনও বেড়েছে, অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে সুস্থ। তার দিল্লি যাওয়ার ক্ষেত্রে কোনো রকমভাবেই কোনো বাধা নেই, শারীরিকভাবে বাধা নেই, এটা কিন্তু হাসপাতাল সূত্রে জানিয়ে দিয়েছে। এরপরে যেটা অনুব্রত ভাবনা চিন্তা শুরু করেছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন, সেটা তিনি ভাবনা চিন্তা করেছেন, কিন্তু তার আগেই কিন্তু ইডি তোড়জোড় শুরু করে দিয়েছে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাওয়ার, এবং আকাশপথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনুমতিও তার মিলে গেছে ইডির, যে তাকে আকাশপথেই নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে কষ্টে কেষ্ট আছে হাসপাতাল, এই কথা মানছে না। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে বারবার দাবি করছেন যে তিনি শারীরিক অসুস্থতার জন্য কষ্টবোধ করছেন, তো কেষ্ট যে কষ্টে রয়েছে এটা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মতেই মানছেন না এবং তারা সম্পূর্ণভাবে ফিট সার্টিফিকেট দিয়েছেন। এরপরে যেটা সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে, যে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বিষয়টিকে বলা হয়েছে। যেহেতু রাজ্য সরকারের হাসপাতাল না, সেখানে অন্যরকম হতে পারে, সেখানে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল, কিন্তু এই কেন্দ্রীয় সরকারের হাসপাতালে রাজ্য পুলিশ কিন্তু এক প্রকার হাত তুলে দিয়েছে। তারা সাথে তারা যেতে চাইছে না, তারা বলছে না আমরা যেতে পারবো না। এবং এ নিয়ে আসানসোলের পুলিশ কমিশনারের থেকে একটা ইডিকে অলরেডি একটা মেলও করে পাঠিয়ে দেওয়া হয়েছে যে তারা কেন্দ্রীয় কোনো হাসপাতালে অনুব্রতকে নিয়ে যেতে পারবেন না। এর পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করা গেছিল যে তোমার কাছে আমি যেটা জানবো, তুমি যেটা বলছো একেবারেই সঠিক, কিন্তু কেন বারবার অনুব্রত মণ্ডল দিল্লি যাত্রা এড়িয়ে যেতে চাইছে, এর আসল কারণ কি? দেখো, প্রথম কথা হচ্ছে এর মূল কারণ যে দিল্লি যেতে চাইছে না অনুব্রত মণ্ডল। এই কারণ হচ্ছে যে এ রাজ্যে যেখানেই থাকুক না কেন, ইডি বা সিবিআই এর অধীনে থাক বা যাই থাক, এ রাজ্যে থাকলে তিনি কিন্তু রাজ্য সরকারের, অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের যে প্রশাসন তার অধীনেই থাকবেন এবং তার যে একটা দাপট বা তার যে একটা প্রভাব, সেটা কিন্তু রাজ্য সরকার রাজ্যে থাকলে সেই প্রভাব তিনি খাটাতে পারবেন।
কিন্তু দিল্লিতে নিয়ে গেলে এই তৃণমূল নেতা যাকে নাকি বীরভূমের বাঘ বলা হয়, সেই বীরভূমের বাঘ কিন্তু দিল্লিতে গিয়ে সেই বাঘ থেকে তিনি কিন্তু বেড়ালে পরিণত হবেন। এটা তিনি ভালো করে বুঝতে পেরেছেন যে তিনি আর বাঘ থাকবেন না, তিনি হয়ে যাবেন বেড়াল। এবং তার যে দাপট সেটা সম্পূর্ণ থাকবে। তাহলে কি এটা বলা যায়, তাহলে কি এটা বলা যায় যে অনুব্রত মণ্ডলের এই দুর্নীতি বা রাজ্যে যে দুর্নীতি, সেই রাজ্যের দুর্নীতিকে সরকার সাপোর্ট করছে? তাহলে কি এটা বলা যায়? দেখো, এক প্রকার তো বলাই যায়, এই কারণে যে আমরা দেখেছিলাম যে বেশ কিছুদিন আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং ফিরহাদ হাকিম মন্ত্রী তারা কিন্তু অনুব্রতের পাশে দাঁড়িয়েছিলেন এবং তারা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বীর এবং ফিরহাদ হাকিম বলেছেন বাঘ। তো এই কথাগুলো কি জন্য? এই কথাগুলো তো সমর্থন থেকেই এসছে, তাকে সমর্থন করেছিল এবং সে বীরের মতো জেল থেকে ফিরবে, এই কথা মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন। তো রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ বা রাজ্য সরকার তার যে পরোক্ষভাবে তার পাশে রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে এবং তার পাশে রয়েছে, সেই সাহসটা রয়েছে বলেই তিনি এই রাজ্য ছাড়তে চাইছেন না অনুব্রত। কেননা তিনি জানেন যে এই রাজ্য থেকে যখনই তাকে ভিন রাজ্য অর্থাৎ দিল্লি নিয়ে যাওয়া হবে, তার যে রাজ্য সরকারের বা রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসনের যে প্রভাব বা যে প্রতিপত্তি বা যে সমর্থনটা তিনি পেয়ে থাকেন, সেটা কিন্তু আর পাবেন না। কারণ আজকে তুমি জানো যে আসানসোল সংশোধনাগার বলো বা আসানসোল সিবিআই এর যে আদালত, যে সংশোধনাগার রয়েছে বা যেখানে তিনি থাকছেন, সেখানে তিনি একজন কয়েদির মতন থাকছেন না, তাকে যথেষ্ট সুবন্দোবস্ত মধ্যে রাখা হচ্ছে। কিন্তু দিল্লিতে গেলে, তিহার জেলে গেলে তার তো সেই সুবিধা পাবেন না। কারণ তুমি ভালো করে জানো যে দিল্লির যে তিহার জেল রয়েছে, সেই তিহার জেলের বড় বড় কুখ্যাত আসামি যারা রয়েছে, দেশের তাবর তাবর কুখ্যাত আসামি, তারা কিন্তু সেখানে শায়েস্তা হয়ে সঠিক পথে চলে আসে এবং তারা নিষ্প্রিয় হয়ে যায়। এবং অনুব্রত মণ্ডলের ভয় এখানটায় যে তিনি যদি দিল্লি তাকে নিয়ে যাওয়া হয় তাহলে তিনি আর ফিরে আসতে পারবেন কিনা, সেটাই তার মনে কিন্তু একটা আতঙ্ক। একেবারে দেখো, যেমনটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যদি দিল্লি চলে যায়, তাহলে কি কোনো রকম ভাবে এরকম মনে করা হচ্ছে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরিয়ে আসবে, সেই কারণে কি ভয় পাচ্ছে? একদমই সঠিক কথা বলেছে সুপর্ণা, যে দিল্লিতে তাকে যখন নিয়ে যাওয়া হবে, দিল্লির জেরায়, অর্থাৎ এখানে রাজ্যের মধ্যে থেকে জেরা করা আর দিল্লির তিহার জেলে জেরা করা, সেটার মধ্যে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে সুপর্ণা। কারণ দিল্লির তিহার জেলে যে জেরাটা করা হবে, সেই জেরার মুখে ভেঙে পড়বেন অনুব্রত মণ্ডল এবং তার মধ্যে থেকে কিন্তু, তার মুখ থেকে কিন্তু একাধিক দুর্নীতি, একাধিক নাম, যা হয়তো এমনও হতে পারে তাবর তাবর বড় বড় মন্ত্রীর নাম, বড় বড় নেতাদের নাম, নেতা নেত্রীর নাম উঠে আসতে পারে। বিভিন্ন দুর্নীতি, বিশেষ করে গরু পাচার মামলায় যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে তৃণমূলের শীর্ষ নেতাদের নাম হয়তো উঠে আসতে পারে, এইরকম আশঙ্কাই করা হচ্ছে। কেননা দিল্লিতে নিয়ে গেলেই কিন্তু এই যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে গরু পাচার কাণ্ডের যে তদন্ত, সেই তদন্তের কিন্তু পূর্ণাঙ্গ রূপ পাবে, এটা কিন্তু ইডির ধারণা এবং ইডি সেজন্যই চাচ্ছে তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য। সুবর্ণা, একেবারেই দেখো, তাহলে বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের এই দিল্লি যাত্রা কিন্তু রোখা যাচ্ছে না। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী তাকে সেখান থেকে দল থেকে বহিষ্কার করলো। অন্যদিকে যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হলো, তখন অনুব্রত মণ্ডলকে সাপোর্ট দিচ্ছে। তাহলে কোনো রকম ভাবে অনুব্রতর সঙ্গে কি কোনো কানেকশন রয়েছে এই দুর্নীতির সম্পর্কে? তাই জন্যই কি বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে এই সাপোর্ট দিয়ে যাচ্ছে? দেখো সুপর্ণা, একটা অনুমান তো করাই যায় যে এই যে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল যে জড়িয়ে রয়েছেন এবং তাকে জেলে বাজাতে রাখা হচ্ছে, এই বিষয়টি নিয়ে কিন্তু সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় বলো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো, তারা কিন্তু যেমন ভাবে পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু সাথে সাথে বহিষ্কার করেছিল দল থেকে, কিছুদিন পরেই প্রথমে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছিল, তারপরে তার মহাসচিব পদ থেকে খারিজ করা হয়েছিল, তারপরে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে অনুব্রত মণ্ডল এত বড় একটা কাণ্ডে, এত একটা দুর্নীতির সাথে যুক্ত, তাকে ইডি সিবিআই তারা গ্রেপ্তার করলো এবং তিনি জেল কাস্টডিতে আছেন, অথচ দলগতভাবে অর্থাৎ
তৃণমূল দলগতভাবে কিন্তু তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র নামকো আসতে মুখ্যমন্ত্রীর যে সাম্প্রতিককালে বীরভূম সফর হয়েছিল, সেই সফরে অনুব্রত পোস্টার যাতে না থাকে সেটুকুই করা হয়েছিল। তাছাড়া দলগতভাবে কোনো রকম তার বিরুদ্ধে কোনো রকম তাকে শোকজ করা, তাকে দলের বহিষ্কার করা, তার কাছে জানতে চাওয়া, দলগতভাবে কোনো রকম কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি বা কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। এর থেকে তো এটা পরিষ্কার অনুমান করা যায় যে অনুব্রতর সাথে আরো অনেক বড় মাথা যুক্ত হয়েছে, যেটা যার জন্যই অনুব্রতকে একটা নীরব সমর্থন করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবং সেই নীরব সমর্থন যদি দিল্লির তিহার জেলে প্রশ্ন বানে কিন্তু ভেঙে পড়তে পারে, উঠে আসতে পারে একাধিক নাম। সুপর্ণা, একেবারে দেখো, রাজ্যে অনুব্রত মণ্ডল এবং দিল্লিতে মনীষ সিসোদিয়া, এর আগে যে সপ্তম সুর চড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার দেখা গেছে মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে, মনীষ সিসোদিয়াকে যে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে 9 জন বিরোধীরা চিঠি দিয়েছে। সেক্ষেত্রে বারবার সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর নামও মেনশন করা রয়েছে। তারা বারবার কেন যারা দুর্নীতি করছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী? তাহলে কি দুর্নীতি এড়াতে চাইছেন, নাকি দুর্নীতির সাথে নিজের কোনো রকম ভাবে কানেকশন রয়েছে, সেই তথ্য বাইরে প্রকাশ হয়ে যেতে পারে, সেই জন্যই বারবার দুর্নীতির পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? দেখো, এই সিসোদিয়া কাণ্ডে যেটা ঘটনা ঘটেছে যে দেশের বিরোধী 9 জন বিরোধী নেতা, যার মধ্যে অন্যতম এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কি না, দুর্নীতির এক প্রকার বলা যেতে পারে, দুর্নীতির সাথে যুক্ত যারা রয়েছেন তাদের সমর্থন করছেন বলা যেতে পারে, অথবা দুর্নীতি কাণ্ডে যাতে তাদের নাম না জড়িয়ে পড়ে সেজন্য প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হওয়া, যে এই সিবিআই বা ইডি এই ধরনের এজেন্সিগুলো কে দিয়ে কাজ করানো বন্ধ করা। এই যে আজকে বিরোধী দলের যে 9 জন বিরোধী নেতা, তারা যে আজকে প্রধানমন্ত্রীর কাছে গেছেন, যে তাদের কাছে দ্বারস্থ হয়েছেন, কি কারণটা হচ্ছে যে ক্রমাগত যেভাবে এই রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের প্রধানমন্ত্রী তিনি কেন্দ্রীয় সংস্থা যে রয়েছেন ইডি বা সিবিআই, তাদেরকে কাজে লাগাচ্ছেন এবং অনেক ফল উঠে এসছে, এবং কাজে লাগানোর ফলে অনেক দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি উঠে আসছে এবং তার প্রমাণ সাপেক্ষ যথেষ্ট। তো সেসব নিয়েই তো বলতে গিয়েছেন আজকে প্রধানমন্ত্রী। একেবারে তোমাকে আমি থামাবো একবার। তোমার কাছে আমি আবার জানতে চাইছি যে এই যে তুমি বললে যে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির সপক্ষে কিন্তু ভুরি ভুরি প্রমাণ জুটেছে, প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি, তাই জন্যই বারবার তাদেরকে তলব করছে এবং তাদেরকে জেরা করছে। কিন্তু বিরোধীর এই যে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি, তাহলে কি বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে তারা কি সত্যি ধোয়া তুলসী পাতা? যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা, সে কিন্তু সারদা মামলায় জড়িয়েছিল যখন তিনি বিজেপি জয়েন করেন। তারপর থেকে কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে তদন্ত করা হচ্ছিল সেটা থামিয়ে দেওয়া হয়। তাহলে কি তারা কি সত্যি ধোয়া তুলসী পাতা, তাই জন্য তাদের বিরুদ্ধে যে তদন্ত করা হচ্ছে সেগুলো থামিয়ে দেওয়া হচ্ছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায়, সবারই কিন্তু যে তদন্ত করা হচ্ছিল সেগুলোকে থামিয়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু বারংবার এটা উল্লেখ করছে, যখনই কেউ দুর্নীতি করছে, যখনই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তখনই গিয়ে বিজেপি জয়েন করছে। বিজেপি জয়েন করলেই সে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে কি বলবে? দেখো সুপর্ণা, তোমার এই কথা প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, এটা বাস্তব চিত্র যে তৃণমূলে থাকাতে যখন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবং আজকের যে দুর্নীতিগুলো, যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ দুর্নীতি রয়েছে বা বিভিন্ন দুর্নীতি রয়েছে, অবশ্যই সেই দুর্নীতির সাথে শুভেন্দু অধিকারী যুক্ত ছিলেন, যেহেতু তিনি শাসক দলের একজন প্রভাবশালী নেতা এবং মন্ত্রী ছিলেন। দুর্নীতি তার আমলেও হয়েছে এবং তার আমলেও দুর্নীতি, তার যে বিভাগ ছিল সেই পরিবহন বিভাগ, তাতেও দুর্নীতি হয়েছে। কিন্তু এটা ঠিকই যে আমরা খেয়াল করেছি, এবং মুকুল রায়ের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠলো, সেই সময় মুকুল রায় কিন্তু চলে গেলেন কোথায়, বিজেপিতে। এবং বিজেপিতে গিয়ে তা কি হলো, এবং
বিজেপিতে গেলেন কখন? তিনি যখন প্রথমে জেলে গেলেন, জেল থেকে বেরিয়ে কিন্তু তিনি চলে গেলেন বিজেপিতে, কারণ রক্ষা কবচ। বিজেপি হচ্ছে রক্ষা কবচ, বিজেপি করলে সেই তদন্ত আর হবে না, এমনটাই কিন্তু একেবারে যে লক্ষ্য করা যাচ্ছে না তা নয়। এক্ষেত্রে আমরা শুভেন্দু অধিকারী বলো বা মুকুল রায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাই ঘটেছে যে তারা কিন্তু বিজেপিতে যোগদান করেছিল। এবং তাহলে কি কোনো ক্ষেত্রে বলা যেতে পারে যে বিজেপি হচ্ছে গঙ্গাজল, তৃণমূল সমস্ত কালিমার জায়গা তৃণমূল, আর বিজেপি হচ্ছে গঙ্গাজল, তৃণমূল থেকে বিজেপিতে গেলেই সে শুদ্ধ, এটা কি বলা যেতে পারে? গৌতম, তোমার কাছে আমি আবারও জানবো যে তাহলে কি এটা বলা যেতে পারে যে তৃণমূল সমস্ত ভুল ত্রুটি দুর্নীতি কালিমার জায়গা, আর বিজেপি হচ্ছে গঙ্গাজল, তৃণমূলে থাকলেই দুর্নীতি তৃণমূল থেকে বেরিয়ে ঠিক হবে না যে তৃণমূল হচ্ছে কালিমালিপ্ত বা কালিমালিপ্ত একটি দল আর বিজেপি হচ্ছে গঙ্গাজল, এটা একেবারে বলা। একদমই তাই, একদমই সুপর্ণা, যে তৃণমূলে থাকলে পরেই, তৃণমূলে থাকলেই দেখা যাচ্ছে, তৃণমূলে থাকলেই তারা তাদের নাম জড়িয়ে পড়ছে বিভিন্ন দুর্নীতিতে এবং প্রমাণ হচ্ছে কিছু কিছু জায়গায়, এবং সেই নেতাই, সেই দুর্নীতি যুক্ত নেতাই, সেই দুর্নীতি পড়ার নেতাই যদি বিজেপিতে যোগদান করে, তার পরক্ষণে কিন্তু তার বিরুদ্ধে সমস্ত তদন্ত সেগুলো উঠে যায় এবং সে তখন মুক্ত হয়ে যায়। এটা কিন্তু দেখা গেছে বিভিন্ন সময়। তার মানে এই নয় যে বিজেপি ধোয়া তুলসী পাতা, এটা বলা যাবে না। এই কারণেই যে তুমি জানো যে গত পরশুদিনই বিজেপি এক নেতার ছেলে বাড়ি থেকে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, এবং বিজেপির আরও বেশ কিছু দুর্নীতি বিভিন্ন রাজ্যেও দেখা গেছে। এই রাজ্যেও বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তবে বিজেপি গেলে, বিজেপি করলে এ রাজ্যে থেকে, বিশেষ করে এ রাজ্যে থেকে যদি বিজেপি করা যায়, তাহলে বিজেপি একটা রক্ষা কবচ হয়ে দাঁড় হয়, এটা কিন্তু প্রমাণযোগ্য। সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারবো না যে বিজেপির ধোয়া তুলসী পাতা। বিজেপিরও যথেষ্ট, বিজেপির নেতামন্ত্রীদের বিভিন্ন রাজ্যে, এ রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। বিভিন্ন সময় ইউপিএ সরকারের সময় আমরা দেখেছি যে অনেক বিজেপি নেতামন্ত্রী তারা কিন্তু দুর্নীতির সাথে তাদের তদন্ত হয়েছে। কিন্তু এ রাজ্যের বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস দলে থাকলে সেখানে কালিমালিপ্ত হতেই হবে, এবং কালিমালিপ্ত, কারণ দলটা কালিমালিপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। সেজন্যই এই কালিমালিপ্ত দল এবং দুর্নীতি মুক্ত দল, অর্থাৎ দুর্নীতি যাতে আটকানো যায় এবং দুর্নীতি যাতে ঢাকা যায়, এই যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো ঢাকা যায়, সেজন্যই কিন্তু আজকে 9 জন বিরোধী দল নেতা কিন্তু, তুমি যেমনটা বললে যে রক্ষা কবচ একটা কথা তুমি মেনশন করলে, আমরা যেমনটা জানি যে দেশের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সাধারণত যখন তাদের এই পজিশনটা যখন অর্জন করে, তখন তারা এই রকমই প্রতিশ্রুতি দেয় যে সাধারণ মানুষের রক্ষা কবচ হয়ে তারা কাজ করবে। কিন্তু সেক্ষেত্রে কোনো দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে না যে সাধারণ মানুষের রক্ষা কবচ হয়ে তারা কাজ করছে, তারা কিন্তু নিজেদের নেতা মন্ত্রীদের রক্ষা কবচ হয়ে তারা কিন্তু সামনে আসছে, সাধারণ মানুষের কাছে দুর্নীতি করছে, এবং যারা দুর্নীতি করছে সেই সমস্ত নেতা মন্ত্রীদের গার্ড করছে কারা? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। তাহলে কিন্তু কোনো রকম ভাবে সাধারণ মানুষের কোনো জায়গাতে উপকার হচ্ছে না, সেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেই পেছনেই পড়ে থাকছে। তাহলে তাদের উপকার হবে কি কোথা থেকে? তারা কোথায় সুবিধা পাবে, তারা যদি দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে সুবিধা না পায়? দেখো সুপর্ণা, একেবারে সঠিক কথা বলেছো যে দেশের মানুষ বা রাজ্যের মানুষ তাদের রক্ষা কবচ হওয়া উচিত দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার রক্ষা কবচ হচ্ছেন, তিনি রক্ষা করছেন কাদের? তিনি হচ্ছেন তার দলের মন্ত্রীরা রয়েছে, তাদের তিনি রক্ষা কবচ, অর্থাৎ সাধারণ মানুষের রক্ষা কবচ নয়। সাধারণ মানুষ তো এখন এই মুহূর্তে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ রাজ্যের মানুষ
খুবই নিরাপত্তাহীনতায় ভুগছে। তুমি যা বুঝতে পারছো যে তাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, প্রতিবাদের কোনো ভাষা নাই, প্রতিবাদ করা যাবে না। আমরা খুব সামান্য একটা ঘটনা নিয়েই বলি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তেমন কিছুই বলেনি, খালি একটা বইয়ের পাতা উল্টে দেখতে বলা হয়েছিল, সেজন্যই কিন্তু তোমাকে বাগচি কৌস্তভ বাগচিকে সন্ত্রাসবাদীদের মতো আক্রমণ করে তাকে ঘর থেকে জেলে কারাগারে নিয়ে কি বলে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হলো, এবং তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সাধারণ মানুষ সোচ্চার হয়ে কিন্তু বাধ্য হয়েছিল সেই কৌস্তভ বাগচিকে দিতে। এবং কৌস্তভ বাগচি এই রাজ্যের যে অপশাসন এতটাই, এবং তারই প্রতিবাদ জানাতে কিন্তু আমরা গতকালই দেখিয়েছি যে তিনি জামিন পেয়ে কিন্তু প্রকাশ্য রাস্তায়, সে ব্যাংশাল কোর্টের সামনে প্রকাশ্য রাস্তায় তিনি তার মস্তক মুন্ডন করেছেন প্রতিবাদ জানিয়ে যে মুখ্যমন্ত্রী বদল চাই, মুখ্যমন্ত্রী বদল না হলে এই রাজ্যের উন্নয়ন হবে না। এবং তিনি প্রতিবাদ করেছেন তার থেকে 100 গুণ বেশি প্রতিবাদ করবেন। তাহলে এই যে বিরোধী দল যারা আছে, যে সিপিএম বলো বা কংগ্রেস বলো বা বিজেপি বলো, তারা কিন্তু বুঝতে পারছেন যে তারা কোনোভাবে তারা তো নিরাপদ নয়, পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ তারাও নিরাপদ নয়, একেবারে নিরাপদ নয়। তোমার কাছে গৌতম আমি আবার আসবো।